প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন র্যান্ডম টক। এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ মৌলিকভাবে প্রকৃত তথ্য তৈরি আমাদের নিজের অবস্থান বানানটি খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি বাংলা করা তাই এই ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকব। এবং এই র্যান্ডম টকটি মূলত সাকিব ভক্তদের জন্য, বিশেষ করে যারা বিভিন্ন সময় আমার কাছ থেকে আপডেট পেতে চান সাকিব খানের। বর্তমানে আজকে সাকিব খানের যে অবস্থান নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে, সাকিব খান গত 2 বছরে অনেক সাফল্য অর্জন করেছেন, অনেক সফল ছবি দিয়েছেন 2 বাংলায়, পাশাপাশি অনেকগুলো শত্রু জমিয়েছেন। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যদি বিষয়টি একটু বিশ্লেষণ করি। প্রিয় দর্শক, যদি আপনি বা আপনারা যারা সাকিব ভক্ত রয়েছেন তারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে শিল্পী সমিতির নির্বাচনের পর থেকে একাধিক প্রক্রিয়ায় জায়েদ খান, কখনো মিশা সওদাগর, কখনো ওমর সানি, কখনো চিত্রনায়ক ফারুক বা আলমগীর ভাইয়ের সাথে বিভিন্ন রকম বাদানুবাদে জড়িয়েছেন আমাদের এই সুপারস্টার। এতে যেই সমস্যা বা যেই সংকটটি তৈরি হয় সেটি হচ্ছে, একজন সুপারস্টারের ক্ষেত্রে সমস্ত কাজের ক্ষেত্রে ব্যাহত হয়, অর্থাৎ নানা রকম বাধা আসতে থাকে। হয়তো প্রথম দিকে বা ঝগড়া বিবাদে একজন সুপারস্টার হয়তো জিতে যায়, কিন্তু কোনো না কোনো প্রেক্ষিতে সাকিব খান বলেন আর যেই হোন না কেন, কোনো একটা ঝগড়া বা কোনো একটা বিবাদে যে জড়ান, সে পরবর্তী অবস্থায় ক্ষতির সম্মুখীন হন। সাকিব খানের বর্তমান অবস্থা ঠিক তাই। আপনারা নিশ্চয়ই এই কথাটা শুনে অনেকে রাগ করতে পারেন বা ক্ষেপে যেতে পারেন যে বিরুদ্ধে কেন বলছি। না, বিরুদ্ধে না, আমি বাস্তবতা বা বাস্তব প্রেক্ষাপটটা বিবেচনা করেই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। দেখুন, সর্বশেষ শিল্পী সমিতির আয়োজনে পিকনিক অনুষ্ঠিত হলো। আমরা জানি বিভিন্ন রকমভাবে গত কয়েক বছর ধরেই পিকনিক নিয়ে নানা রকম হাস্যরসের এটা উপাদান হয়ে গিয়েছে, কারণ সবাই বলে থাকেন যে ছবি নাই বা অন্যান্য আলোচনা নাই, কিন্তু বনভোজন হচ্ছে না। এটি যেমন একদিকে খুব ভালো দিক, অন্যদিকে এর নেতিবাচক প্রভাবও রয়েছে। অর্থাৎ পিকনিক আসলেই যে আমরা সবাই মিলিত হবার চেষ্টা করি বা কে এলো না সেই রকম একটা গোনার চেষ্টা করি, সেক্ষেত্রে সাকিব খান কিন্তু গত কয়েকবারের পিকনিকে আসেননি বা আসতে পারেননি, বিকজ অফ এই শিল্পী সমিতিকে তিনি ওন করেন না বা কোনোভাবেই মানতে চান না। কিন্তু এক্ষেত্রে যেই সমস্যাটি হয়ে গিয়েছে, যে নেতৃত্বের জায়গাটি যখন যে সুপারস্টার এসছেন, অর্থাৎ এর আগে মান্না ভাই ছিলেন, বা তার আগে সালমান শাহ বলি, বা তার আগে আলমগীর ভাই, ইলিয়াস কাঞ্চন ভাই, যারা যখন যে সময় চরম দাপটে কাজ করেছেন, সেই প্রেক্ষিতে কিন্তু সাকিব খান দীর্ঘদিন একটা সময় পেয়েছেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে সাকিব খানের রাজত্ব বহাল এখন অবধি। সেক্ষেত্রে যেমন এইবারের পিকনিক বা গত বছরের পিকনিকে গেলে হয়তো তার ইগো দ্বন্দ্বের ক্ষেত্রে কিছুটা ছোট হতেন, কিন্তু কোনো না কোনোভাবে যদি সাকিব খান পিকনিকে যেতেন তাহলে নিশ্চয়ই তার কোনো ক্ষতি হতো না। এই কথাটি কিন্তু অনেক তারকা বা সাকিব খানের অনেক কলিগ বা তার আশেপাশের মানুষজন একই কথা বলেছেন। পাশাপাশি যেমন শুটিং সেট থেকে হঠাৎ করে সিনেপ্লেক্সের একটি দাওয়াতে যেমন চলে যেতে পারেন, ঠিক তেমনি শিল্পী সমিতির বা শিল্পীদের কলিগদের সবার সাথে তো নিশ্চয়ই সাকিব খানের ঝগড়া নেই। তাহলে কেন তিনি যাবেন না? শুধুমাত্র জায়েদ খান বা মিশা সওদাগরের সেই নির্বাচনের রাতের আধার বা সেই হট্টগোলের কথা বারবার কি সাকিব খান মনে করিয়ে দিচ্ছেন না এই ধরনের ঘটনায়? প্রিয় দর্শক, আমি সেই কথাটি আসলে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। অর্থাৎ গত 2 বছরে সফলতার পাশাপাশি অনেকগুলো শত্রু জমিয়েছেন। হ্যাঁ, এটি থাকতে পারে, যেমন অনেকেই বলেন যে যিনি যতটা সফল তার শত্রু তত বেশি, এবং যখন কেউ কাউকে আঘাত বা কারো পিছুটান না ধরে তখন বুঝবেন যে না, আমি সফল হতে পারছি না, ইত্যাদি নানান রকম অমৃত বচন কিন্তু আমরা শুনে থাকি বা শুনি। কিন্তু সাকিব খানের বেলায় যেটি সবচেয়ে বেশি প্রকট এবং সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সেটি হচ্ছে সামনে নির্বাচন, এবং নির্বাচনটি শিল্পী সমিতি নির্বাচন এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না জাতীয় পর্যায়ে, কিন্তু তারপরেও যদি আমরা বলি যে নির্বাচনের ক্ষেত্রে সাকিব খান এই সময়ের সবচেয়ে বড় সুপারস্টার, সেই ক্ষেত্রে তার এই সভাপতি পদ বা শিল্পী সমিতির সাথে সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থান তৈরি করে রাখাটা খুব জরুরি।
কারণ এফডিসিতে যখন শাকিব খানের বর্তমানে ছবি নির্মাণ হয় বা শুটিং চলে, তখন কিন্তু তার মেকআপ রুম বা একসাথে এক ঘরে বা তার আশেপাশের মানুষদের নিয়েই থাকতে হয়। কিন্তু মান্না ভাই, সালমান শাহ থেকে শুরু করে যতগুলো সুপারস্টার এফডিসিতে কাজ করেছেন, তারা সবসময় সাড়ম্বরে কাজ করেছেন। অর্থাৎ মান্না ভাই যখন এফডিসিতে ছিলেন, তখন কিন্তু সারা এফডিসির সেই গেট থেকে শুরু করে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত কলাকুশলী জানতে পারতেন যে মান্না ভাইয়ের কাজ হচ্ছে, এবং একবারের জন্য 1 সেকেন্ড বা 1 মিনিট বা 5 মিনিটের জন্য হলেও আড্ডাবাজি বা কথা বলে আসতেন। তখন হয়তো সেলফি ছিল না, তখন হয়তো ফেসবুক ছিল না, নইলে মান্না ভাই বা সালমান শাহ বা ইলিয়াস কাঞ্চন, জসিম বা আলমগীর ভাইদের অগণিত ছবি পাওয়া যেত। শাকিব খান সেই অবস্থানটি হারিয়েছেন। সেটি যেই প্রেক্ষিতে হোক, যেই কারণে হোক, এটি তার মতো সুপারস্টারের ক্ষেত্রে অবশ্যই নেতিবাচক হতে পারে। একেবারেই ব্যক্তিগত দ্বন্দ্ব, অর্থাৎ শাকিব অপু বিশ্বাসের সংসার ভাঙা, কিন্তু সংসার কি আর অন্য কারো ভাঙেনি? শাকিব খান যেন নিজেই নিজের ইগো দ্বন্দ্বের ক্ষেত্রে একা হয়ে পড়ছেন। এই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই এই বিষয়টি থেকে শুধরে আনা বা শুধরে নিয়ে আসা খুব জরুরি। আমি জানি যে আমার এই ধরনের র্যান্ডম টকে আমি শাকিব খানের ভক্ত বা আমার দর্শকদের সাথে যে ইন্টারাকশন করার চেষ্টা করি, তাতে একটি আলোচনা বের করে আনার আমার মূল উদ্দেশ্য থাকে। এবারে আসি যে দুই বাংলার সম্পর্কের ক্ষেত্রে। এর আগেও আমি হকার লাইভ বা অন্যান্য র্যান্ডম টকে একাধিকবার এ নিয়ে আলোচনা করেছি। নিশ্চয়ই আপনারা সেটি দেখেছেন এবং সেই বিষয়ে আপনারা মন্তব্যও করেছেন। অর্থাৎ শ্রীকান্ত মোহতা, অর্থাৎ আপনারা জানেন যে এসবিএফের যে কর্ণধার, তিনি অলমোস্ট এখন কারাগারে, অর্থাৎ তিনি গ্রেপ্তার হয়েছেন নানান রকম দুর্নীতি দায়ে। এটি কিন্তু শুধুমাত্র শাকিব খান নয়, বাংলাদেশি দুই বাংলার যে যৌথ প্রযোজনা চলচ্চিত্র হবার সম্ভাবনা ছিল গত 2 বছর ধরে, যে বাড়ছিল, শাকিব খানের হাত ধরে হোক আর যার হাত ধরে হোক, সেটি ব্যাহত হলো। আমি একটু খবর থেকে আপনাদের একটু পড়ে শোনানোর চেষ্টা করি। অর্থাৎ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস আর এসবিএফের কর্ণধার শ্রীকান্ত মেহতা রোজভ্যালি চিটফান্ড মামলায় গ্রেপ্তার করেছে সিবিআই। এখন দেখুন, সিবিআই অর্থাৎ টলিউডের প্রভাবশালী এই প্রযোজনা প্রতিষ্ঠানের মালিককে যখন গ্রেপ্তার করবে, তখন কিন্তু একটা বিশাল বড় উদ্দেশ্য। কারণ হুটহাট করে এত বড় জায়ান্ট, এত বড় বড় ব্যবসায়ীকে ধরা যায় না, সেটি নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। সো সেক্ষেত্রে শাকিব খানের একটা বড় দরজা ছিল ভেঙ্কটেশ ফিল্মস। যদিও দুই গ্রুপের সাথে, এসকে মুভিজ এবং এসবিএফের সাথে একটি দ্বন্দ্বে অলমোস্ট তিনি জড়িয়ে গিয়েছিলেন, কিন্তু শাকিব খানের সাথে বাজার দর, অর্থাৎ একটি দুটি যদি ক্রেতা না থাকে তাহলে কিন্তু বাজার জমে না। সো 2019 শাকিব খানের জন্য কলকাতার সফর, কলকাতার সাথে ছবি করাটি একেবারেই পথ যেন রুদ্ধ হয়ে গেল। এটি অবশ্যই তার যে দীর্ঘতম ক্যারিয়ার। অর্থাৎ গত বছরও একাধিক ইন্টারভিউতে শাকিব খান বলেছেন যে দুই বাংলায় শুধু কেন, বলিউডেও রাজত্ব করবে শাকিব খান নিজে। অবশ্যই সেটি প্রত্যাশা ছিল, আমাদের প্রত্যাশা এখনও রয়েছে। কিন্তু যেই সংকটের জায়গায় শাকিব খান এখন দাঁড়িয়ে রয়েছেন, সেই সংকটের জায়গাটা খুব সহজে যে মিটবে তা নয়। এবারে আসি বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান খবর। খুব প্রচ্ছন্নভাবে বা খুব অল্প করে হলেও বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ ভাই সম্পর্কে নানান রকম খবর ছাপা হচ্ছে। সেটি সত্য বা সেটি কতটা অনুসন্ধানী রিপোর্ট, সে বিষয়ে আমরা যেহেতু জানি না, তাই মন্তব্য করাটা খুব বেশি দুষ্কর বা খুব বেশি অন্যায় হয়ে যাবে আমি তাই মনে করি। এবং সেই ক্ষেত্রে যদি হয়ে থাকে, যদি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের ক্ষেত্রে এই 1000 কোটি মামলা বা 1000 কোটি টাকা দুর্নীতি হয়ে থাকে, সেটি তার ব্যক্তিগত যেমন ক্ষতি, তেমনি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি। কারণ গত 5-6 বছর ধরে জাজ মাল্টিমিডিয়ার প্যারালালি, সমান্তরালে কোনো ধরনের প্রতিষ্ঠান দাঁড়া হয়নি। এবং সেক্ষেত্রে শাকিব খান কিন্তু একটা প্রচ্ছন্নভাবে চেষ্টা করেছিলেন শাপলা মিডিয়ার সাথে, কিন্তু শাপলা মিডিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান বা তার প্রোডাকশন বা এফডিসিতে তাদের আচরণ বা বিভিন্ন রকম কলাকুশলীদের সাথে একজন প্রযোজকের যে সম্পর্ক তৈরি হয়, অর্থাৎ মুরব্বী, অবশ্যই বড় মুরব্বী থাকে কিন্তু প্রডিউসার। সেক্ষেত্রে প্রডিউসারকে যদি কেউ না মানতে চান, অর্থাৎ সমস্ত কলাকুশলীরা যদি তাকে সেই শ্রদ্ধাভরে না দেখতে পান, তাহলে কিন্তু বড় সংকটের বিষয় হয়ে দাঁড়ায়। শাপলা মিডিয়া সেই অবস্থান নিতে পারেননি এবং এটাই সত্য। কারণ নুসরত ফারিয়া থেকে শুরু করে রুদেলা জান্নাত
বা শাকিব খান থেকে শুরু করে শাপলা মিডিয়ার সাথে যারা যারা কাজ করেছেন তারা পরবর্তীতে কাজ করার ব্যাপারে কিছুটা বিব্রত বা বলছেন এখনই না, পরবর্তীতে কাজ হলে নিশ্চয়ই আমরা জানাবো। সো এই বিষয়গুলো কিন্তু খুব ফিশি, অর্থাৎ খুবই সন্দেহজনক, এবং একই সাথে শাকিব খানের ক্যারিয়ারের ক্ষেত্রে আমি বলবো যে প্যারালালি শাকিব খান একজন হয়তো সারা বছর একাধিক ছবি নিজে প্রযোজনা করতে পারবেন না, বা সেই দায়িত্ব নিতে গেলে তার অভিনয় ব্যাহত হবে। কিন্তু সেক্ষেত্রে শাপলা মিডিয়া একটা সহায়ক ভূমিকা পালন করতে পারত, অথচ শাপলা মিডিয়ার প্রথম দিকেই শাকিব খানের সাথে সে যে সম্পর্ক সেটিতে হোঁচট খেলো। সেক্ষেত্রে আমি বলবো 2019 অনেক বড় চ্যালেঞ্জের বছর শাকিব খানের জন্য। পাশাপাশি শেষ যে প্রসঙ্গটি আনবো আপনাদের উদ্দেশ্যে, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই মন্তব্য লিখেছেন, যে অনেকে এমনও উদাহরণ দিয়েছেন যে অনন্ত অনেক দিন ধরে সিনেমার বাইরে কিন্তু বডি ফিট রেখেছেন, আরিফিন শুভ বডি ফিট রেখেছেন, কিন্তু শাকিব খান কেন বাল্কি হয়ে যাচ্ছেন, বা বডি ফিটনেসের ব্যাপারে তার কেন এত উদাসীনতা। সো এই বিষয়টি আসলে একেবারে ব্যক্তিগত। এখন আপনারা সর্বশেষ ভিডিওটি যেটি দেখেছেন যে সিনেপ্লেক্সে তিনি কথা বলছেন, সেখানে তার যে ফেস বা তার যে গেস্টার, সেক্ষেত্রে আপনারা হঠাৎ করেই সন্দেহ পোষণ করেছেন এবং অবাক হয়েছেন যে এই ধরনের হঠাৎ করে আবার বাল্কি হয়ে গেল কেন। দেখুন, কলকাতার ছবিতে যে ধরনের গ্রুমড আপ থাকেন, অর্থাৎ পরিবেশক, পরিচালক বা নির্মাতার টোটাল ইউনিট শাকিব খানকে যেভাবে গাইড করেন, বাংলাদেশ ঠিক হয় ঠিক তার উল্টো। অর্থাৎ এখানে শাকিব খান পরিচালক বা ইউনিটের সবাইকে গাইড করেন, এখানে কারো অধীনস্থ হয়ে থাকতে চান না শাকিব খান, বা সেই প্রেক্ষাপট বা সেই পরিস্থিতি নেই বাংলাদেশে। অর্থাৎ এখানে পরিচালকরাই শাকিব খানের সাথে সেলফি উঠানোর জন্য অস্থির হয়ে থাকেন সেটাই। আমি কাউকে অসম্মান করে বলছি না, কিন্তু যে বাস্তবতা, যে প্রেক্ষাপট, একজন পরিচালক যখন একটি সেটে থাকবেন তিনিই থাকবেন সর্বসেরা, এবং তার অধীনস্থ বা তার সাথে আজ্ঞাবহ হয়ে থাকবেন যে কোনো বড় ধরনের নায়ক নায়িকা। অবশ্যই শ্রদ্ধা ভক্তি জায়গায় থাকবে, কিন্তু সেই সম্পর্কের জায়গাটি অবশ্যই দৃঢ় হওয়া উচিত। সেক্ষেত্রে বাংলাদেশে তাকে গাইড দেওয়ার মতো কেউ নেই বলেই এই পরিস্থিতি। নিশ্চয়ই এই অবস্থা থেকে উতরে নেবেন শাকিব খান, কারণ 2019-এর সামনের মাস বা আগামী পথগুলো অনেক কঠিন, একেবারে মোটেই সহজ নয়। যদিও সিনেপ্লেক্স সহ অন্যান্য অনেক উন্নয়নের কথা শোনা যাচ্ছে, কিন্তু সর্বতোভাবে অনেকগুলো তারকা, অনেক রকম প্রডিউসার, অনেক পরিচালক আসছেন। সেক্ষেত্রে শাকিব খান সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে নেবেন, সেটি বিশ্বাস, সেটি আমরা প্রত্যাশা করি। শাকিব খানের ভক্তরাও সেটি প্রত্যাশা করে, একেবারে দাবি জানিয়ে বলেছেন যে তিনি যেন সিক্স প্যাক না হোক, নিয়মিত জিম করেন। সো এই প্রেক্ষাপটগুলো অবশ্যই চ্যালেঞ্জের। আমি 2019-এর প্রেক্ষাপট নিয়েই শাকিব খানের এই বিশ্লেষণটি করলাম, আপনাদের বিভিন্ন রকম তথ্য উপাত্তকে সাথে নিয়ে। নিশ্চয়ই আপনাদের মতামত রয়েছে, এ নিয়ে প্রশ্ন রয়েছে, বা এ নিয়ে নানা রকম পক্ষ বিপক্ষ মত থাকতে পারে, সেটি লিখে জানান। ভালো থাকুন, ভালো রাখুন আপনার পাশের মানুষটিকে। শাকিব খানকে নিয়ে আরও হয়তো সপ্তাহান্তে আরও একটি সিরিজ আমি করব নতুন তথ্য দিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস দিয়ে সংযুক্ত থাকুন। আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন। শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। প্রিয় দর্শক, শ্রোতা এবং আমার সকল পাঠকদের জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা। একটি আবেদন, আর্জি এবং একটি চাওয়া নিয়ে আমি আজকে এই ভিডিওটি করছি। আমার দীর্ঘ প্রায় 2 যুগের এই লেখালেখির ক্যারিয়ার, অর্থাৎ বিভিন্ন সংবাদপত্রে লেখালেখির ভেতর দিয়ে গত 7 বছর ধরে আমি গ্রন্থমেলায় 1টি বা 2টি করে বই প্রকাশ করছি। 21শে বইমেলা 2019-এর আমার প্রকাশিত বইটির নাম নানা রঙের মনগুলি। এই বইটি আমার গত 20 বছরের বিভিন্ন অভিজ্ঞতার আলোকে লেখা, অর্থাৎ সেরা লেখার বিন্যাস এবং সেরা লেখার আলোকেই আমার সেই স্মৃতিগদ্য। আপনাদের সাথে শুধু এটুকু শেয়ার করতে পারি যে নানা রঙের মনগুলি এই বইটির বিভিন্ন লেখায় আমি অগণিত কথা সাহিত্যিক এবং বরেণ্য মানুষদের শুভেচ্ছা বা শুভকামনা পেয়েছি। সেই আলোকেই বাছাই করে লেখালেখি জীবনের সেরা নির্যাসটুকু একটি খণ্ডে এই বইটিতে আমি গ্রন্থিত করার চেষ্টা করেছি। ভাষাচিত্র থেকে 129, 30 এবং 31 নাম্বার স্টলে 21শে বইমেলায় থাকবো আমি টানা 1 মাস আপনাদের সাথে আপনাদের বইটি উপহার দিতে। নিশ্চয়ই আমি বাজি লেগে বলতে পারি এবং এর আগেও বলেছি যে আমার লেখালেখির ক্ষেত্রে কোনো ফাঁকি ঝুঁকি নেই। আমি লেখালেখি করি আমার নিজস্ব অহংকার, নিজস্ব আনন্দ আহরণে। আপনারা আমার লেখা পড়ে অন্তত ঠকবেন না,
বা মনে হবে না যে সময়টি নষ্ট হয়েছে। তাই এর পাশাপাশি বলতে পারি যে এই বইটি না পড়লে আপনারা বঞ্চিত হবেন না। এটি কোনো 2-3 দিন বা 1 মাসের বই না, এই বইটি আপনার সারা বছরের। এই বইটি সংগ্রহে রাখার মতো একটি বই। বাড়তি কিছু বলবো না। বইমেলায় বিভিন্ন প্রকাশনী থেকে আমার গল্প উপন্যাস বেরিয়েছে, সেগুলো যদি না সংগ্রহ করে থাকেন তবু আমি বলবো সেগুলো সংগ্রহ করবেন, পড়বেন, আমাকে আমার এই উপলব্ধিকে জানাবেন আপনার মতামত। বই কেনা বা বই সংগ্রহ করা শুধু ফ্যাশন বা সেলফে সাজিয়ে রাখার জন্য না হোক, ভালো বই হোক আপনার নিত্যদিনের এক অভ্যেসের নাম। সকলকে আহ্বান জানাচ্ছি আমার নানা রঙের মনগুলির এই শব্দ শহরে। দেখা হোক বইমেলায়, দেখা হোক বইয়ের পাতায়।